বিশ্ব নেতাদের বৈঠকে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় 6 সুপারিশ। ইভ্যালি, অরেঞ্জ ও দারাজ সহ 19 ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2 মাসে 21,000-এরও বেশি অভিযোগ। নিষ্পত্তি করবে ভোক্তা অধিকার। আমলাতান্ত্রিক জটিলতায় বিমানবন্দরে এখনো বসেনি করোনা পরীক্ষার ল্যাব। মোবাইল ভ্যানে পরীক্ষাও অনিশ্চিত। নর্থ সাউথ ড্যাফোডিল সহ 16 বিশ্ববিদ্যালয়ে চালু আছে অনুমোদনহীন ক্যাম্পাস ও বিভাগ। ভর্তিতে সতর্কতার পরামর্শ। গ্যাস সংকটে সারা দেশে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। বিকল্প হিসেবে বাড়ছে ডিজেলের ব্যবহার। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছেন শিরোনাম, যাব পুরো খবরে। টেকসই ভবিষ্যতের জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে 6টি সুপারিশ পেশ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেন। তাপমাত্রা কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলোর কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের ওপরও জোর দেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন এবং দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী সেখানকার উত্তর লনে হানি লোকাস্ট নামের একটি ফুলের গাছ ও বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চ উন্মুক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের দুঃখের কথা ভেবেছেন সবসময়। পাশাপাশি ভেবেছেন সারা বিশ্বের ক্ষুধা দারিদ্র্য জর্জরিত শোষিত বঞ্চিত মানুষের কথা। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, কারোর সাথে বৈরিতা নয়। সারা জীবন শান্তির জন্য সংগ্রাম করেছেন তিনি। শান্তি ছাড়া কখনো কোনো দেশে উন্নতি হয় না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তির জন্য সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং মানুষের বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বে যারা ক্ষুধা দারিদ্র্য জর্জরিত শোষিত বঞ্চিত মানুষ তাদের কথা তিনি বলেছেন। এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নন। এটাই ছিল ওনার একটা আমি বলবো জীবনের একটা লক্ষ্য। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন, তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় এখনও করোনা পরীক্ষার ল্যাব বসেনি বিমানবন্দরে। আপাতত মোবাইল ভ্যানে প্রবাসীদের করোনা পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হলেও এখন তাও অনিশ্চিত। এতদিন পর সিভিল এভিয়েশন বলছে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গিয়েই বিলম্ব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং ভবনের ছাদ। 20 দিন আগে এখানেই প্রবাসীদের করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয়। অগ্রগতি বলতে কিছুটা পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ চলছে। এখনো ল্যাবের জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি কাউকে। এক ঢাকাই তো হচ্ছে না, আপনি 3টা বিমানবন্দর আসা কিভাবে আমরা করবো? ঢাকাতেই তো কিছু হচ্ছে না। আর যদি ঢাকাতে একটা হয়ে যেত তাহলে ইমার্জেন্সি যারা কালকে শেষ ভিসা পরশু শেষ এরা কিন্তু ফ্লাই করতে পারতো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, ওনারা তাড়াতাড়ি আমাদের র্যাপিড মেশিনটা যত দ্রুত পাঠাতে পারে আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো। নইলে আমার
কর্মহীন হারাবো। আমার কোম্পানি বলছে যদি তুমি আগামী মাসের ভিতরে আসতে পারো তাহলে আও, না হলে তোমার চাকরি টার্মিনেশন করে দেবো। রোববার ল্যাবের জায়গা পরিদর্শন করে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান ৩-৪ দিনের মধ্যেই একটি প্রতিষ্ঠান মোবাইল ভ্যানে করোনা পরীক্ষা শুরু করবে। পরে জানানো হয় এই পরীক্ষা করবে বেসরকারি ল্যাব DMFR, কিন্তু এ বিষয়ে কিছুই জানে না প্রতিষ্ঠানটি। আমরা তো কোনো ঘোষণা পাইনি এখনো কোনো আপডেট নেই। আমরা জানার পর বলতে পারবো। করোনা পরীক্ষা করে এমন 6টি ল্যাবের কর্মপরিকল্পনা শুক্রবার পাঠানো হয়েছে দুবাইয়ে। সেখানে চূড়ান্ত হবে নাম। এরপর ল্যাব বসানোর কাজ শুরু হবে। আমরা প্রত্যেকটি পদক্ষেপ আন্তর্জাতিক মানসম্পন্ন যেটা হয় সেটার দিকে আমরা খেয়াল রেখে কাজটা করছি। তাই হয়তো বা যেটা দিন দেরি হচ্ছে, তবে আমি বলবো যেটা করবো আমরা এটা হবে নিরাপদ এবং আমাদের জন্য বাস্তবমুখী এবং আমাদের জন্য যাত্রীরা যেতে পারে ওই রকম ব্যবস্থা আমরা নিচ্ছি। কর্তৃপক্ষ বলছে চূড়ান্ত হওয়া ল্যাব একটি ইউনিট হিসেবে কাজ করবে। সব ল্যাবকে ব্যবহার করতে হবে একই ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি। একই মূল্যে করোনা পরীক্ষা করবে সবাই। তাদের কোনো গাফিলতি অথবা তাদের যদি টেস্টের রিপোর্ট কোনো কথা খারাপ পাওয়া যায়, আমাদের কোনো যাত্রী যদি ফেরত আসতে হয় এই ধরনের জন্য, তাহলে ওই সংস্থাকে আমরা আর্থিক শাস্তি প্রদান করবো এবং তাদের লাইসেন্স বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা জানিয়ে দেবো। প্রায় 40,000 প্রবাসী টিকিট কেটে সংযুক্ত আরব আমিরাতে কর্মস্থলে ফেরার অপেক্ষায়। এরই মধ্যে বাতিল হয়েছে অনেকের ভিসা। আমিরাতে ফিরতে 48 ও 6 ঘন্টা আগের দুটি করোনা নেগেটিভ রিপোর্ট লাগে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ। গেল 2 মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে 8,000 বেশি অভিযোগ পড়েছে। সংস্থার মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, অভিযোগগুলো ই ভ্যালি, ই অরেঞ্জ ও দারাজ সহ 19টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দেশে করোনা সংক্রমণের পর থেকে অনলাইন কেনাকাটায় বাড়ে নির্ভরশীলতা। এই সময় সবজি, ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি হয় অনলাইনে। এতে ক্রেতাদের চাহিদার পাশাপাশি বাড়তে থাকে প্রতারণাও। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অনেক ক্রেতাই অভিযোগ জানাতে আসেন। সম্প্রতি বেশিরভাগ অভিযোগই আসছে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এদের মধ্যে ই ভ্যালি ও ই অরেঞ্জ ছাড়াও দারাজ, কিউকম, আলিশা মার্ট ও ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। অলমোস্ট আজকে 13 দিন সেখানে লিস্টেও নাম এসেছে, কিন্তু তারা আমাদের টাকা দিচ্ছে না। এটা কিউকম দিচ্ছে না। ব্যাংকের লোন দিতে হয়। আসলে আমাদের জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যাচ্ছে। আশা করি সরকারের পক্ষ থেকে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকারের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, 30 জুন পর্যন্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল 13,317টি, আর জুলাই ও আগস্ট মাসে এটি বেড়ে দাঁড়ায় 21,027টিতে। অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে আমাদের, যদিও এখানে মাত্র 19টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। 1 নম্বর হলো ই ভ্যালি, 2 নম্বর হলো ই অরেঞ্জ, এইগুলো দেখলেই তো হয়। দারাজ 3 নম্বরে। এদিকে এ খাত সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে অনলাইন কেনাকাটা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে। গত 4 জুলাই একটি পরিচালনা নির্দেশিকা পাবলিশ করা হয়েছে, গ্যাজেটেড করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এবং আমি বিশ্বাস করি যে এটি যদি প্রতিপালন ঠিকমতো করা যায় তাহলে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম কিন্তু চালানো বেশ কঠিন হবে। বর্তমানে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগের মধ্যে 12,490টি অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ই কমার্স ব্যবসায় তদারকি করতে ই কমার্স রেগুলেটরি অথরিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সোমবার এই রিট করেন। রিটে বাণিজ্য সচিব, অর্থ সচিব, টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ইক্যাব সহ 6 ব্যক্তি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। রিটের শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সম্প্রতি দেশের বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছেন গ্রাহকরা। তাদের কেউ কেউ অর্থ আত্মসাতের মামলাও করেছেন। অনুমোদনহীন ক্যাম্পাস ও বিভাগ চালাচ্ছে নর্থ সাউথ, ড্যাফোডিল, সাউথ ইস্ট সহ 16টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এছাড়া মালিকানা নিয়ে দ্বন্দ্বেরও প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 108টি। বেশিরভাগের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। মঞ্জুরি কমিশন সম্প্রতি প্রমাণ পেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিবিএর নাম দিয়ে অবৈধভাবে 9টি প্রোগ্রাম চালাচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবৈধভাবে চালাচ্ছে 3টি ক্যাম্পাস, সাউথ ইস্ট চালাচ্ছে 4টি। একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী দেওয়া হয়েছিল যে এতজন শিক্ষার্থী তারা ভর্তি করতে পারবে, কিন্তু তারা ওই কয়েকটা সাবজেক্টে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তি করছে, যেটা আমাদের ইউজিসি নিয়মে পারমিট করে না। নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় ভর্তিতে সতর্কতা জারি হয়েছে ইভাইস ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। ভর্তির আগে শিক্ষার্থীদের ভালোভাবে খোঁজ নিতে বলেছে মঞ্জুরি কমিশন। কোন কোন বিশ্ববিদ্যালয়ে তারা সাবজেক্ট ইউজিসি কর্তৃক অনুমোদন নাই সে সাবজেক্ট তারা চালাচ্ছে। কিছু ইউনিভার্সিটি আছে যে সাবজেক্ট নিয়েছে বা স্টুডেন্টের সংখ্যা নির্ধারণ করে দেয়, সেই সংখ্যা তারা কয়েক গুণ বৃদ্ধি করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে করোনায় এমনিতেই সংকটে আছে বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে মঞ্জুরি কমিশনের এই সতর্কতা সংকট আরো বাড়াবে। নতুন প্রোগ্রাম না পারলে ছাত্র আসবে না, ছাত্র না আসলে ফি আসবে না, ফি না আসলে বেতন ভাতা দেওয়া যাবে না। আর তাছাড়া টাকা পয়সা স্থায়ী ক্যাম্পাস তৈরি করার জন্য টাকা পয়সার যথেষ্ট প্রয়োজন। 6টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলা হলেও ভর্তির অনুমোদন দেয়া হয়নি। তাদের বিষয়েও সতর্কতা জারি করেছে কমিশন। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়মের প্রমাণ মিললেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। ইউজিসি বলছে পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে ব্যবস্থা নেওয়া যায় না, ফলে বিশ্ববিদ্যালয়গুলোর আইন না মানার সংস্কৃতিও বন্ধ হচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকবে। সংঘর্ষে 2 জনের মৃত্যুর পরও ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়েও আফসোস নেই। গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। কোনো কোনো কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার বাড়ছে ডিজেলের। উদ্যোক্তারা জানান ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণের বেশি। আবার অনেক কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী 5,000, সেলাই মেশিন আছে 2,500। মাসে তৈরি হয় প্রায় 10 লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে। স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী 5,000, সেলাই মেশিন আছে 2,500। মাসে তৈরি হয় প্রায় 10 লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে গ্যাস ও বিদ্যুতে। এছাড়া কারখানার বয়লার চালাতেও লাগে গ্যাস। কিন্তু গত 1 মাসে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে সংকট। উদ্যোক্তারা জানান গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক থাকলে মাসে জ্বালানি খরচ সর্বোচ্চ 75 লাখ টাকা, কিন্তু ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা খুবই খারাপ অবস্থা ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের যে ওয়াশিং ইউনিট, ডাইং ইউনিট যেগুলো থাকে এগুলো কিন্তু 24 আওয়ার রান করে। সো ওই 6 থেকে 12 ঘন্টার কিন্তু একটা বিশাল ভ্যালু আছে অলসো, এন্ড অলসো মর্নিং উই সাফার। গাজীপুরের মৌচাক এলাকার এই কারখানাটিও চলছে ডিজেল দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতে। উদ্যোক্তারা জানান জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেলে প্রতি ইউনিট গড় খরচ হয় 9 টাকা 8 পয়সা, আর গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ তৈরিতে খরচ হয় 5.5 টাকা। কিন্তু ডিজেল ব্যবহার করায় প্রতি ইউনিটে খরচ হচ্ছে 18 টাকা। গ্যাস যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ পাচ্ছি না, এবং সেটাও ইউজুয়ালি এটা পিক টাইমটাই বেশি, সকাল 8টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। তার বিকল্প হিসেবে আমাদের যেহেতু চাপ কম, সেখানে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা ডিজেল ব্যবহার করতেছি। গত 1 মাস ধরে তীব্র গ্যাসের সংকট। গাজীপুর, সাভার, চট্টগ্রাম সহ বেশিরভাগ শিল্প এলাকায় চাপ নেমেছে 1 থেকে 1.5 PSI-এ। তৈরি পোশাক, সুতার মিল সহ কিছু কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সিরামিক, স্টিল সহ অনেক কারখানারই তা নেই। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন দেশে গ্যাসের উৎপাদন ও আমদানি দুটোই কমেছে, যদিও চাহিদা বাড়তি। সেপ্টেম্বর টু ডিসেম্বর 4 মাসে 5টা কার্গো আনার কথা ছিল, এটা অত্যধিক মূল্যের কারণে আনতে নিষেধ করা হয়েছিল। এখন আমরা আবার কোর্টের থেকে আনছি, এই মাসে একটা আসবে আশা করছি। উদ্যোক্তারা বলছেন শীতে সংকট আরো বাড়বে। এখনই প্রস্তুতি না নিলে শিল্প উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে।
রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই গ্যাস সংকট নিয়ে কারখানার মালিকরা কি বলছেন, আর এই গ্যাস সংকটের কারণে যে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পর কিন্তু কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সহ সবকিছুই খুলে গিয়েছে, আর সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে গ্যাসের সংকট। বিশেষ করে শিল্প কারখানাগুলোতে, যেখানে প্রতিদিন আসলে লাখ লাখ পিস গার্মেন্টস পণ্য তৈরি হয়। আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম অবস্থানে আছে, আর সেই জায়গাটি ধরে রাখতে গ্যাসের যে সরবরাহ সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন গার্মেন্টস মালিকদের যে সংগঠন আছে সেই সংগঠনগুলো। আর এর পাশাপাশি কিন্তু এলএনজির যে সরবরাহ সেটি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আপনি জানেন যে বর্তমানে প্রতিদিন বা দেশে গ্যাসের চাহিদা 430 কোটি ঘনফুট, কিন্তু সে পরিমাণ গ্যাস কিন্তু উৎপাদন করা যাচ্ছে না। আর এর ফলে যে সমস্যাটা তৈরি হয়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে, বেসিক্যালি আপনার নারায়ণগঞ্জ, সাটুরিয়া, মানিকগঞ্জ, গাজীপুর এবং চিটাগংয়ের বেশ কিছু জায়গায় যে গার্মেন্টসগুলো আছে সেগুলো কিন্তু গ্যাসের সংকটে ভুগছে। অর্থাৎ এই কারখানাগুলোতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না কারখানা মালিকরা, যে কারণে মেশিনারি নষ্ট হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সবকিছু মিলিয়ে যে তৈরি পোশাক খাত সেটি কিন্তু একটি হুমকির মুখে পড়েছে। এই কারণে গার্মেন্টস মালিকদের যে সংগঠন তারা কিন্তু বলছে যে গ্যাস সরবরাহ যে করেই হোক বাড়াতে হবে। যদি গ্যাস সরবরাহ বাড়াতে না পারা যায় তাহলে অচিরেই এই গার্মেন্টস শিল্পটি এটি হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা। তেজগাঁও থেকে গ্যাস সংকট নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। 15 দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহনে কর্মবিরতি চলছে। সকাল 6টা থেকে শুরু হয়ে আগামী 72 ঘন্টা চলবে এই কর্মবিরতি। বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে এই কর্মবিরতি শুরু করেছে সংশ্লিষ্টরা। আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, এই ধর্মঘটের ফলে বগুড়ায় পণ্য পরিবহনে কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন, আর ধর্মঘটকারীদের দাবিগুলো কি কি? আমি একটু আগে এসেছি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায়। সেখানে সবসময় আমরা ট্রাকের যে জটটা দেখতে পারি, যে মুভমেন্টটা দেখতে পারি, সেটি আজকে বলা যায় যে একেবারেই নেই। এর ফলে যেটি দাঁড়িয়েছে যে আপনি জানেন উত্তরবঙ্গ থেকে একটি সবজির বড় চালান যায় দেশের বিভিন্ন এলাকায়, বিশ্বের রাজধানী ঢাকা, যশোর সব বিভিন্ন এলাকায়। সেসবের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। একই সাথে ভোজ্য পণ্য আমদানির ক্ষেত্রে, ভোজ্য তেল, চাল সহ অন্যান্য যেসব পণ্য আমাদের প্রতিদিনই লাগে সেগুলো পরিবহনের ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি করেছে। এই যে সংগঠনের ডাক দিয়েছেন যারা আগামীকাল পর্যন্ত কিছুটা ছাড় দিয়েছেন, বিশেষ করে দূরপাল্লা যেসব যানবাহনে পণ্য রয়েছে সেগুলো খালাসের ক্ষেত্রে একটু সময় তারা শিথিল করেছেন। সে কারণে রাস্তায় 2-1টি করে ট্রাক চলছে। আগামী বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত এই কর্মসূচির আওতায় যারা থাকছেন তার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা সৃষ্টি করবে, যে পণ্য পরিবহনের জন্য যে ট্রাক রাখা হয়েছে সেটি না থাকার কারণে সবচেয়ে বড় প্রভাব পড়বে সবজির বাজারে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে, এমনটাই ধারণা করছেন যারা এসব নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ব্যবসায়ীরা, তারাই বলছেন। আর তাদের যে 15 দফা দাবি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের করে হঠাৎ করেই তাদের উপরে বর্ধিত কর চাপানো হয়েছে। এছাড়া পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাস্তায় তাদেরকে যে নানা ঝামেলায় পড়তে হয় সেসব ঝামেলার সময় তারা যেন আগের চাইতে ভালো একটু সুবিধা পায়, সরকারের সহযোগিতা পায়, সেসব বিষয়ে তারা সরকারের সহযোগিতা চেয়েছে। আরেকটি দাবি তাদের যেটি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন যে রাস্তায় কখনো যদি তারা দুর্ঘটনায় মারা যায় অথবা পুলিশি হয়রানির মুখে পড়ে তাদের মৃত্যুবরণ করতে হয়, সে কারণে তাদেরকে 50 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে। সব মিলে তারা এই 15 দফা দাবির জন্য গত 7 বছর ধরে আন্দোলন করছে, এমনটাই দাবি করেছেন এই সংগঠনের নেতারা। একই সাথে শ্রমিকদের দাবি যে সরকারের কাছে তাদের যে 15 দফা দাবি রয়েছে এটি অবিলম্বে যেন মেনে নেওয়া হয় এবং এটি মেনে নেওয়ার ক্ষেত্রে তারা দ্রুতই বৈঠকের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করছে র্যাব। ডিরাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আওতায় হটলাইন চালুর পর মিলছে সাড়া। কর্মসংস্থানের পরেও স্বাভাবিক জীবনে ফেরা জঙ্গিদের নজরদারিতে রাখছে র্যাব।
1986 সালে মুসলিম মিল্লাত বাহিনীর উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা। 1992 সালে যশোরের উদীচী সম্মেলনে বোমা হামলা চালিয়ে উগ্রবাদের সূচনা করে দলটি। 90 দশক থেকে শুরু করে নানান সময়ে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালায় জঙ্গি সংগঠনগুলো। বর্তমানে তৎপর রয়েছে নব্যজেএমবি, আনসার আল ইসলাম, হিজবুত তাহরীর সহ বেশ কয়েকটি সংগঠন। জঙ্গিদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটিয়ে তাদেরকে সুস্থ জীবনে ফিরে আনা বা সাধারণ মানুষের সাথে তাদের যে মেলামেশার একটা সুযোগ করে দেয়া বা তাদের চলাফেরার একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। যেসব জঙ্গি নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের জন্য হটলাইন চালু করেছে রেব। এতে ব্যাপক সাড়াও পেয়েছে সংস্থাটি। বিভিন্ন সময় যারা জঙ্গি আছে তারা বা যারা জঙ্গি কার্যক্রমে এখনো জড়িত আছেন তারা আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করছেন। আমরা তাদেরকে সুস্থ জীবনে ফিরে আসার জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও আমরা করছি। এই পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরেছে 16 জঙ্গি। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে র্যাব। সুস্থ জীবনে ফেরার অপেক্ষায় রয়েছে আরও অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর যেটি উচিত হবে, এই ধরনের ব্যক্তি একটা বিশ্বাসের মধ্যে নিয়ে এসে, একটা আওতার মধ্যে নিয়ে এসে, আইনি আওতা বা নিরাপত্তা আওতার মধ্যে নিয়ে এসে তাকে এই সুযোগটি দিতে হবে। কারণ এটি আবার একেবারে যথেচ্ছভাবে দেওয়ার কোনো সুযোগ নেই, তাতে এটি অপব্যবহার হবে। র্যাব বলছে যারা স্বাভাবিক জীবনে তাদেরকেও রাখা হচ্ছে নজরদারিতে। চলতি বছরের জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কার্যক্রম। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনে 2 জনের মৃত্যু দুঃখজনক বলেছে নির্বাচন কমিশন। এছাড়া সব ইউনিয়ন ও পৌরসভায় সুষ্ঠু ভোট হয়েছে বলে দাবি ইসি সচিব হুমায়ুন কবির খন্দকারের। সোমবার নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। সচিব আরও বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে জয়ী হলেও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েনি। হয়ে গেল 160 ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট বর্জন ও সহিংসতায় 2 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু দুঃখজনক বলছে নির্বাচন কমিশন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সচিব। তারপরও সব মিলিয়ে ভোট গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি তার। যেই তথ্যগুলো আমরা পেয়েছি আজকে, আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সহিংসতা, যেটি আমি বলি, সহিংসতা তখনই বন্ধ হবে আমাদের প্রার্থী যারা তারা খুব বেশি ইমোশনাল হয়ে যান, যেমন যে মৃত্যুটি ঘটেছে আপনারা জেনেছেন, সেটি তাদের 2 গ্রুপের মধ্যে হয়ে আমরা জানি মহেশখালীতে এই ঘটনাটি ঘটেছে। 44 জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত ভোটের আগেই জয় পেয়েছেন। এতেও ভোট ব্যবস্থা ভেঙে পড়েনি বলে দাবি সচিবের। এটি আমরা কোনোভাবেই বলবো না নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ এখন ধরুন যারা প্রার্থী তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, প্রথমত। দ্বিতীয়ত, যখন আমাদের নির্বাচনী যেই ক্যান্ডিডেট যারা যখন তারা দাখিল করে, সেখানে তারা যদি নির্বাচনী যেই নিয়ম নীতি যদি ফলো না করেন, সেটি না করলে তো অনেকে বাতিল হয়ে যাবে। এরপরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আর সহিংসতা হবে না বলে আশা নির্বাচন কমিশনের। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিক নেতারা দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেন। তবে এই ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। 12 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোকে একটি চিঠি দেয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ 6 সংগঠনের 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়। চিঠিতে সাংবাদিকদের আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী হিসেবেও উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংবাদিক নেতারা। এ সময় ব্যাংক হিসাব তলবের চিঠি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একে ভুল বোঝাবুঝি বলেও উল্লেখ করেন তিনি। আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে চিঠিটা অপ্রত্যাশিত, একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। যেখানেই যেয়ে থাকুক, চিঠিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম ভাবে যাওয়া উচিত হয়নি। তো এটা নিয়ে আমরা একটু দেখে নিই, আমরা কোত্থেকে কি হয়েছে, আমরা এটার ব্যবস্থা নেব।
এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশে সমালোচনা করেন। তবে এই ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। যখন এই ব্যাংক হিসাব চাওয়ার পর এটি প্রকাশিত হবে, যখন এটি স্বচ্ছতা বেরিয়ে আসবে তাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, তখন তো বরং তারা যে অত্যন্ত স্বচ্ছ সেটি মানুষের সামনে উপস্থাপিত হবে। তো এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ব্যাংক হিসাব তলবে সাংবাদিক নেতাদের আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী হিসেবে চিহ্নিত করারও সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিস মশার উপদ্রব আরও 1 থেকে 2 মাস পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এলজিআরটি মন্ত্রী জানান, এরপরে অ্যানোফিলিস এবং কিউলেক্সের উৎপাতও শুরু হবে। তবে এগুলো ঠেকাতে বিদ্যমান কাজের সঙ্গে রাসায়নিক আনার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, বিধিনিষেধ চলার সময় অনেকেই বাসায় ছিলেন না, নির্মাণ কাজও বন্ধ ছিল। এ কারণে এডিস মশা বেড়ে গেছে। তাজুল ইসলাম বলেন, উন্নয়ন হতে হয় তৃণমূল বা স্থানীয় সরকার পর্যায়ে। ঢাকায় থেকে মন্ত্রী সচিবরা তৃণমূলের উন্নয়ন করতে পারবেন না। এক্ষেত্রে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। 7 লক্ষ লোক প্রতি বছর এই ভেক্টর বর্ন ডিজিজে মারা যায়। এখন এশিয়া সিঙ্গাপুরে এই মুহূর্তে 7,000-এর মতন আছে। সিঙ্গাপুর তো 5 লক্ষ লোক, 50 লক্ষ লোকের দেশ। তো অতএব এই কথাটা আমি এভাবে বললে খুব বেমানান হবে যে আমি একদম নিয়ন্ত্রণ করে ফেলবো। তবে আমরা আশাবাদী যে এই মাসের ভিতরে এটা অনেক কমে যাবে। অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের 30 বছরের সাজা দিয়েছে আদালত। মামলার 2টি ধারায় 15 বছর করে তাকে এই সাজা দেওয়া হয়। তবে একই সাথে এই সাজা চলবে বিধায় 15 বছরের কারাদণ্ড ভোগ করবেন আব্দুল মালিক। সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করেন। অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য সোমবার সকাল 10টায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিককে। বেলা 11টায় তাকে আদালতে তোলা হয়। রায়ের আগে আদালতের কাঠগড়ায় বেশ বিচলিত ছিলেন মালিক। এরপর বেলা 12টায় রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মালিককে অস্ত্র আইনের 2টি ধারায় 30 বছরের সাজা দেন আদালত। যেহেতু তার কাছে আর্মস পাওয়া গেছে এবং তার কাছে ম্যাগজিন সহ 5 রাউন্ড গুলি পাওয়া গেছে, এই 2টি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু 2টা সাজা একসাথেই চলবে, আলটিমেটলি 15 বছরই তাকে সাজা খাটতে হবে। ন্যায় বিচার না পাওয়ায় রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। এই মামলার টোটাল কাগজপত্রের মধ্যে মূলত অস্ত্রটা কে উদ্ধার করেছে, কয়টার সময় উদ্ধার করেছে, এই তথ্যটাই প্রমাণিত হয়নি। জাজমেন্ট হয়েছে, আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর গাড়ি চালক মালিকের পরিবারের লোকজন মিডিয়াকে বিষোদ্গার করে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। এদিকে মালিকের বিরুদ্ধে জাল টাকা এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও 2টি মামলাও রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরে হাত পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 8টার দিকে উপজেলার কালাই হাজির কান্দি গ্রামে পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা ওই ঘর থেকে দুর্গন্ধের উৎস ধরে মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে হাত পা ও শরীর রশি দিয়ে বাঁধা আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে শিবচর থানা পুলিশ। স্থানীয়রা জানান, পরিত্যক্ত ওই বাড়িটি স্থানীয় মোশাররফ শেখের। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরেই তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সাভার চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি সংস্কারের জন্য 22 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে 7 দিন করে বন্ধ রাখা হবে ট্যানারিগুলো। রোববার শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, চামড়া শিল্পের উন্নয়নে সিইটিপির টেকসই সমাধানের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় 2017 সালে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্পগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে সরিয়ে আনা হয়। এরপরও
চামড়া শিল্প ব্যবস্থায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি। এত বছর পরও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। রোববার সিইটিপির সক্ষমতা নিয়ে এক বৈঠকে বসে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিসিক ও খাত সংশ্লিষ্টরা। এতে সিদ্ধান্ত হয় সিইটিপির মডিউলগুলো পরিষ্কারের জন্য পর্যায়ক্রমে 7 দিন করে ট্যানারিগুলো বন্ধ রাখা হবে। 6টা মডিউলের ভিতরে এই মডিউলগুলো দীর্ঘদিন যাবত অপরিষ্কার অবস্থায় পড়ে আছে। ফাইন্যান্স ঠিকাদার প্রতিষ্ঠান এগুলো পরিষ্কার করে নাই। বর্তমানে এগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে এটা সিইটিপির ট্রিটমেন্ট সক্ষমতা আরও অনেকটা বৃদ্ধি পাবে। চামড়া খাতে প্রবৃদ্ধি বাড়াতে ও রপ্তানি বাণিজ্যে ভালো অবস্থান করতে সিইটিপির সক্ষমতা জোরদারের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এর অব্যবস্থাপনা রোধে সতর্ক থাকার আহ্বান তাদের। সিদ্ধান্ত হয়েছে 7 দিন ট্যানারি বন্ধ থাকবে এবং তাতে আমাদের সিইটিপির কর্মদক্ষতা বাড়বে এবং পরবর্তীতে আমাদের ফিউচারে সিইটিপি নিয়ে কী করা যায় সেখান থেকে আমরা গাইডলাইন পাবো এবং আশা করছি এটা 7 দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। সিইটিপির বিভিন্ন অংশে কাজ শেষ হওয়ার আগে 130টি শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরু করে। ফলে হাজারীবাগে বর্জ্য ও দূষিত তরল মিশত বুড়িগঙ্গা নদীর পানিতে। এখন তা সাভারের ধলেশ্বরী নদীতে মিশছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভেতরে ও বাইরে আবর্জনা ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এই অবস্থার জন্য পরিচ্ছন্নতা কর্মী সংকটকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যাতায়াতের পথ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শুধু বাইরের নয়, হাসপাতালের ভেতরের চিত্র প্রায় একই রকম। কিছুদিন ধরে হাসপাতালের রান্নাঘরের পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে জমে থাকা ময়লা আবর্জনায় দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বায়ু দূষণ হচ্ছে, রোগীদের জন্য সমস্যা। আবার ইমার্জেন্সি থেকে ওইটা একটা ওয়ার্ড, ওইখানে নিয়ে যাইতে হইলে এই ধুমোর মধ্যে দিয়ে ময়লার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখার কেউ নাই, কোনো কর্তৃপক্ষ নাই। এটা দেখা উচিত আমি মনে করি। হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখুক, এটা সবার দায়িত্ব কর্তব্য আছে। পেছনে যে আবর্জনাগুলো পড়ে আছে এরকম অবস্থায় যদি থাকে তা মানুষ রোগ আরো সার্বিক রোগ আরো বেড়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতা কর্মী ও সুইপার সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের ওয়ার্ড বয়, এমএলএসএস, সুইপার, আয়া এদের সংখ্যা এতই কম যে হচ্ছে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা মেনটেন করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। হাসপাতালটিতে দৈনিক 50 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন হলেও মাত্র 4 সুইপার ও পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কাজ চলছে বলে জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেনীর ফুলগাজী উপজেলার অতি দরিদ্রের কর্মসংস্থানের জন্য 40 দিনের কর্মসূচিতে চলছে নানা অনিয়ম। প্রকল্পে 9/6 ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এসব প্রকল্পের কাজ না করেই তুলে নেওয়া হয়েছে প্রকল্পের অর্থ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে 2020-21 অর্থ বছরে কর্মহীন প্রান্তিক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 40 দিনের কর্মসৃজন প্রকল্প চালু করে সরকার। নিয়ম অনুযায়ী এলাকার জনসংখ্যা ও আয়তনের উপর ভিত্তি করে বরাদ্দ দেওয়া হয় এর অর্থ। এই প্রকল্পের আওতায় ফেনীর 43টি ইউনিয়নে চলছে কাজ। তবে জেলার ফুলগাজী উপজেলায় আমজাদহাট ইউনিয়নে উঠেছে অনিয়মের অভিযোগ। এই ইউনিয়নে বছরে 2 দফায় মোট 28 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের জন্য তৈরি করা হয় 250 জন শ্রমিকের নামের তালিকা। তবে কোনো কাজ না করেই সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। জানা যায়, তালিকাভুক্তদের কাজের বিনিময়ে 8,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে 500 টাকা। লুজটাকের ভিতরে হইলই 8,000 টাকা করে চেক, এবারে টাকাগুলো তুলি আমরা নিজেতে দিই, দিবের পরে নিয়ে যায় তারা 500 টাকা করে আমরা দিই। কাজে বলালে যায় আমরা জানি না, 80,000 টাকা করে তুলে 500 টাকা করে দেয়, আর কোন হেতরালো জায়গা সাইন লই আমরা চেকটা কিছু দেন। হতদরিদ্রদের এসব প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই নীতিমালার মধ্যে থেকে যেন কাজ করে এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তারপরে যদি এটা নীতি বহির্ভূত কিছু করে ফেলে, কোনো অভিযোগ আসলে বা আমরা স্বপ্রণোদিত হয়ে যাচাই বাছাই করে যদি আমরা দেখি যে অনিয়ম হয়েছে, অবশ্যই বিধিগত ব্যবস্থা নিব। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানি সংকট দূর করতে সৌর বিদ্যুতের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার দুর্গম 7 গ্রামের বাসিন্দা এই প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ সুপেয় পানি পাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্প বাড়ানোর দাবি স্থানীয়দের। পাহাড় ঘেরা নয়নাভিরাম খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সারা বছরই এখানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। দুর্গম এলাকায় কোনো নলকূপ না থাকায় সেখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ভূপৃষ্ঠের পানির উপর। সম্প্রতি দুর্গম ওই গ্রামগুলোতে সুপেয় পানির সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এলজিএসপি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির 7টি বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম গ্রামে সৌর বিদ্যুতের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে 5 লাখ টাকা। এতদিন পানি পাই নাই, পানি লুঙ্গাতে তুলে খাইছি, এখন সোলারের পানি উঠে ট্যাঙ্কের থেকে আমরা পানি সবই এখন গোসল করতে পারতেছি আমরা। আবার পানি জানো খেতেও খুব কাছে হয়ে গেছে, এখন সুবিধা হয়ে গেছে। শীতকাল আসলে একবারে পানি শুকায় যেত, এখন পানি সুবিধা হয়েছে, সোলারের মাধ্যমে পানি উঠে। বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম ও পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই এলাকার মানুষ খুব আগে পানির জন্য কষ্ট পাচ্ছে, এখন পানির কোনো সমস্যা এখানে নাই। আর এখানকার এই প্রকল্প দিয়ে প্রায় 1000 খানেক মানুষ উপকার ভোগ করতেছে। আগামীতে নবায়নযোগ্য সৌর বিদ্যুতের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসনের এমন উদ্যোগ আরও নেওয়া হবে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। সৌর বিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ভূগর্ভস্থ পানি গভীর নলকূপের মাধ্যমে আমরা বড় টাঙ্কি এবং এখানে ডিপটিউবওয়েল বসিয়ে পানি সংগ্রহ করে তাদেরকে দুর্গম এলাকায় এই ধরনের পানির সুবিধাগুলো আমরা দিতে পেরেছি। সৌর বিদ্যুতের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ করায় 15,000 মানুষের কষ্ট লাঘব হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতিসংঘের 76তম অধিবেশন বসতে যাচ্ছে আজ। করোনা মহামারীর ভয়াবহতা ছাড়াও আলোচনা হবে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে। শতাধিক দেশের প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি, ইথিওপিয়ার টাইগ্রেস সহিংসতা এবং মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতা অন্য যে কোনো সময়ের থেকে আলাদা, তাই বিশ্ব নেতাদের সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এদিকে এবারের সম্মেলন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং হবে বলে ধারণা বিশ্লেষকদের। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ব নেতাদের যে অনাস্থা তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠাই হবে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য জাতিসংঘের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। করোনা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশিরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের যাত্রীরা 18 মাস পর দেশটিতে ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীদের 2 ডোজ টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। তবে এক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা এবং কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। তবে নতুন নিয়ম সড়কপথে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য নয়। ফলে মেক্সিকো, কানাডা থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দেওয়া যাবে না। গত বছরের শুরু থেকেই বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন সরকার। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অর্থনীতির সঙ্গে দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রসূতি সেবায়। বর্তমান পরিস্থিতিতে মা ও শিশু মৃত্যুর হার বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আফগানিস্তানের নানগাহার প্রদেশে ছোট হাসপাতালে সন্তান জন্ম দেন রাবিয়া। আগেও তার 2 সন্তানের জন্ম হয়েছে, তবে এবারের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। সংবাদ মাধ্যম বিবিসিকে সেই অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রসবের পুরো সময় ব্যথানাশক ঔষধ খাবার সহ প্রয়োজনীয় কোনো সেবা পাননি রাবিয়া। এমনকি বিদ্যুৎ না থাকায় সন্তানের প্রসব হয় মোবাইল ফোনের আলোয়। সে সময় তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তবে মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন ধাত্রী আবিদা। তার দাবি, তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ হাসপাতালের এখন একই অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি মা শিশু মৃত্যুর হার আফগানিস্তানে।
সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখে মৃত্যু হয় 638 নারীর। তবে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার জন্য বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহায়তা বন্ধকে দায়ী করা হচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA বলছে, দ্রুত সংকট কাটাতে না পারলে 2025 সালের মধ্যে দেশটিতে অতিরিক্ত 51,000 নারীর মৃত্যু হতে পারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে মারা গেছেন 5,668 জন, শনাক্ত 3,97,000-এর বেশি। এ নিয়ে আক্রান্ত হয়েছে 22,97,00,000। প্রাণহানি 47,12,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মারা গেছে 750, আক্রান্ত 85,766 জন। এদিকে ফাইজার জানিয়েছে 5 থেকে 11 বছরের শিশুদের উপর টিকার প্রয়োগ নিরাপদ। ভারতে একদিনে মারা গেছে 250 করোনা রোগী, শনাক্ত 24,925। থেকে আবারও টিকা রপ্তানি শুরু করবে বলে জানিয়েছে দেশটির সরকার। অকল্যান্ড শহরকে আরও 2 সপ্তাহ কঠোর বিধিনিষেধের আওতায় রাখা হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড সরকার। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 25 দিন পর সংক্রমণ নেমেছে 1000-এর নিচে। পাঁচ থেকে 11 বছরের শিশুদের জন্য ফাইজারের টিকা নিরাপদ। ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোমবার এই দাবি করেছে ফাইজার অ্যান্ড বায়োএনটেক। পরীক্ষামূলক ফল বিশ্লেষণ করে দেখা যায়, ফাইজারের টিকা শিশুদের জন্য নিরাপদ, সহনীয় ও শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে। শিশুদের জন্য এই টিকার অনুমোদনের আবেদনের সিদ্ধান্ত নিয়েছে তারা। ফাইজারই প্রথম 12 বছরের কম বয়সীদের টিকার পরীক্ষামূলক ফল প্রকাশ করল। 6 থেকে 12 বছর বয়সীদের মডার্না টিকার পরীক্ষা চলছে। স্কুল খোলা ও করোনা রোধে শিশুদেরও টিকার আওতায় আনতে চলছে জোর তৎপরতা। প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত শামীম পাটোয়ারি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ইম্প্যাক্ট রাখতে না পারলেও বিশ্বকাপে একাদশের সুযোগ মিললে দিতে চান প্রত্যাশার প্রতিদান। নিজের ফিনিশিং রোলের পাশাপাশি ফিল্ডিংয়েও সমান অবদান রাখার লক্ষ্য শামীমের। 2020 থেকে 2021 একটা বছরে পাল্টে গেছে সবকিছু। পটেস্ট্রুমে বিশ্বকাপ জয়ের তরতাজা স্মৃতি থাকতেই আরেকটা বিশ্বকাপ দলে শামীম। পার্থক্য শুধু সিনিয়রদের বিশ্বকাপ। তাতে এতটুকু ভয় কাজ করছে না টাইগার ক্রিকেটে নতুন ফিনিশারের, বরং বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান শামীম। 19 ওয়ার্ল্ড কাপ ডিফারেন্ট জিনিস, আর ইন্টারন্যাশনাল মেইন ওয়ার্ল্ড কাপ একটু ডিফারেন্ট, এটা স্বাভাবিক, এটা আপনারাও জানেন। সো আমি মনে করি আমার অভিজ্ঞতা, আমি যেহেতু ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পেয়েছি, আমি খেলি আর না খেলি, আমি টিমের সাথে থাকলে আমি অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো। ওয়ার্ল্ড কাপে আপনার স্বপ্নটা কি, আসলে দেশের জন্য কী করতে হবে, ব্যক্তিগত লক্ষ্য এবং বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্নটা কি? আসলে ওয়ার্ল্ড কাপে যদি ওরকমভাবে ভাবিনি নিজেকে এখনও, আর অবশ্যই আমি যদি 11-এ চান্স পাই, আমি দেশকে ভালো কিছু দেওয়ার ট্রাই করবো। জিম্বাবুয়েতে অভিষেক সিরিজে বাজিমাত, তবে পরপর 2টা সিরিজে প্রত্যাশা পূরণ হয়নি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্স নিয়ে দুশ্চিন্তা আপাতত দূরে সরিয়ে রাখতে চান। ভাবনায় শুধু ফিনিশিং রোল আর ফিল্ডিংয়ে উন্নতি। আমি যখনই ব্যাটিংয়ে নামে আমি চিন্তা করি যে আমি টিমের জন্য খেলবো। একটা ভালো টিমকে হারানোর জন্য একটা ভালো ফিল্ডিং করাটা অনেক ইম্পর্টেন্ট। ফিল্ডিংয়ে একটা টিমের স্পিড চেঞ্জ করে দেয়। সো আমি মনে করি আমি আমার যতটুকু দেওয়ার, আমি তার থেকে 20% আরও বেশি, যে 100% যদি দেওয়ার থাকে তার 120% আমি দেওয়ার ট্রাই করি ফিল্ডিংয়ে। আরব আমিরাতে হবে 20 ওভারের বিশ্বকাপ। তার আগে মরুর বুকে চলছে IPL। কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে IPL-এ কড়া নজর রাখছেন শামীম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরের শুরুতে নির্বাচন, তার আগে বিসিবিতে বর্তমান কমিটির শেষ গুরুত্বপূর্ণ সভা আজ শুরু হবে। দুপুর 2টায় থাকবেন সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি নির্বাচনে প্যানেলের রূপরেখা কেমন হবে, কে বা কারা নির্বাচনে অংশ নেবেন তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এবারে কাউন্সিলর হয়েছেন শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ, হান্নান সরকার, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশারের মতো সাবেক ক্রিকেটাররা। নির্বাচনের রূপরেখা ঠিক করতেই বিসিবি পরিচালকদের এই সভা। নির্বাচনের জন্য 166 জন কাউন্সিলরের নাম আসবে বিভাগ, জেলা, ঢাকা লিগের ক্লাব ও NSC থেকে। অন্তত 4 জন নতুন পরিচালক আসতে পারে এবার। ফাহিম সিনহা, তানভীর আহমেদ, মাসুদুজ্জামান মাসুদ আর ইফতেখার মিঠুর নাম শোনা যাচ্ছে জোরে সোরে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশের জায়গা হয়নি সাকিবের, তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে দাপট দেখিয়েছে কেকেআর। কোহলিদের 92 রানে অল আউট করে 9 উইকেটে জয় তুলে নিয়েছে মর্গানের দল। আবুধাবিতে কলকাতার বোলাররাই মূল কাজটা করে দিয়েছেন। 200তম ম্যাচে বিরাট কোহলির শুরুটা ভালোই ছিল, তবে চতুর্থ বলেই আউট হয়েছেন বেঙ্গালুরু ক্যাপ্টেন। ম্যাক্সওয়েল, ডি ভিলিয়ার্স আর লেতুনমুখ হাসারাঙ্গাও হতাশ করেছেন। 6 ব্যাটসম্যান ফেরেন 1 অঙ্কে। নিয়মিত উইকেট হারিয়ে 1 ওভার আগে 100 নিচে গুটিয়ে যায় বেঙ্গালুরু। সর্বোচ্চ 22 রান করেন দেবদূত পাটিকাল। 3টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল। তবে সাকিবকে পেছনে ফেলে সুযোগ পাওয়া সুনীল নারায়ণ থাকেন উইকেট শূন্য। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ হতাশার পর লা লিগায় গ্রানাডার সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে রোনাল্ড কোম্যানের দল। নো ক্যাম্পে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। গ্রানাডার কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হয় স্বাগতিকদের। দুর্দান্ত ক্রস থেকে হেডে বল জালে জড়ান দুয়ার্তে। প্রথমার্ধে ব্লু গ্রানার বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন গ্রানাডা গোলকিপার ম্যাক্সিমিয়ানো। গোল শোধে মরিয়া বার্সা সাফল্য পায় একেবারে শেষ সময়ে। গাভির ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন আরাউহো। 4 ম্যাচে 2 করে জয় আর ড্রতে টেবিলের 7-এ বার্সেলোনা, 13 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন লিওনেল মেসি। 3 ম্যাচে এখনো গোল পাননি খুদে জাদুকার। সবশেষ পিএসজির ঘরের মাঠে পুরো সময় খেলতে না পারার হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় মেয়াদেও রেড ডেভিলদের আশার প্রতীক পর্তুগিজ মহাতারকা। লিওর সাথে 75 মিনিটে মেসিকে তুলে নেয়া পচেত্তিনোর কি ঠিক সিদ্ধান্ত ছিল? কোচের দিকে সেই চাহনি কি নেতিবাচক বার্তা দিয়েছিল সেদিন? ক্যারিয়ার জুড়ে এমন অভিজ্ঞতা যে কমই হয়েছে আর্জেন্টাইন মহাতারকার। ওই ম্যাচে পিএসজি জিতেছে বটে, তবে বিতর্ক উস্কে দিয়েছে ঠিকই। কোচের ব্যাখ্যা, হাঁটুর চোটে অস্বস্তির কারণেই মেসিকে তুলে নিয়েছিলেন। মেসির এমন প্রতিক্রিয়া অবশ্য ভালো চোখে দেখেনি ফ্রেঞ্চ মিডিয়া। এমনিতেই নেইমার এমবাপ্পের সাথে সমন্বয়ের ঘাটতি লা পার্সিয়ানকে চাপে রেখেছে। প্রশ্ন উঠেছে, প্যারিসের চ্যালেঞ্জ কঠিন বোধ করছেন কি মেসায়া? নতুন ক্লাবে এসে হঠাৎই যেন অন্য মেসির দেখা মিলেছে। পিএসজিতে তাকে নিয়ে যে স্বপ্ন প্রত্যাশা প্রথম 3 ম্যাচে তা অপূর্ণ। এখনো গোল না পাওয়ায় নিজেও কি অস্বস্তিতে নেই? প্রতিদ্বন্দ্বী রোনালদো যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রত্যাবর্তন, রেড ডেভিলস ডেরায় তার প্রভাব, প্রশংসা পাচ্ছে সবার কাছে। 1.5 যুগ পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে অভিষেকেই জোড়া গোল। ইয়াং বয়েজের সাথে হার কিংবা ওয়েস্ট হ্যামের সাথে নাটকীয় জয়ে CR7 সাফল্য পেয়েছেন। সতীর্থরাও যেন সাহস খুঁজে নিয়েছে ওর মধ্যে। রোনালদো ম্যানচেস্টারের দ্বিতীয় পর্বে মজে গেছেন। অন্যদিকে প্রাণের ক্লাব বার্সা ছেড়ে পিএসজিতে অচেনা মেসি। নতুন মিশনে আপাতত 2 বিশ্বসেরার 2 রকম অবস্থা, যদিও তাদের সাফল্য দেখার অপেক্ষায় অগণিত ভক্ত সমর্থক। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের শেষটা জয় রাঙাতে পারেনি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আবাহনের সাথে 1-1 গোলের ড্রতে বিপিএল মিশন শেষ হলো কিংসের। এই ম্যাচ নিয়েই বসুন্ধরা ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন অস্কার ব্রুজেন। আজ নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে বাফুফে। একই সাথে হবে দল ঘোষণা। মৌসুমের শেষ ম্যাচ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জন্য মর্যাদার। বিপরীতে শ্রেষ্ঠত্ব খোয়ানো আবাহনী শেষ বেলায় সান্ত্বনা খুঁজতে চেয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2 জায়ান্টের দ্বৈরথের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন তপু বর্মন। আধা ঘন্টার মাথায় তার আত্মঘাতী গোল পিছিয়ে দেয় বসুন্ধরাকে। সাপ মোচনে সময় নিয়েছেন মাত্র 8 মিনিট। রবসনের ফ্রিকিকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন বাংলার রামোস। 1-1 সমতায় মিশন শেষ। চ্যাম্পিয়নের পথে 21 জয়ের বিপরীতে 1 হার 2 ড্র বসুন্ধরা। নিজেদের রেকর্ড 65 পয়েন্ট তুলেই শিরোপা উৎসব করেছে কিংস শিবির। বসুন্ধরা একচেটিয়া আধিপত্য দেখিয়েছে, তবে দ্বিতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতাও ছিল উপভোগ্য। 21 গোল করে আসর সেরা কিংসের রবিনিও। তালিকায় সেরা 10-এ নেই দেশি কেউ। আবাহনীর জুয়েল রানার 10 গোলই সর্বোচ্চ। করোনাকালে ঠিকঠাক মৌসুম শেষ করায় স্বস্তি বাফুফের।
এই বছরের পেশাদার লিগ অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে চমকপ্রদ এই কারণে আমার বেশ কিছু তরুণ নবীন তারকা খেলোয়াড় আমি দেখেছি। জাতীয় দলে তাদের পারফরমেন্সটা আমার অত্যন্ত ভালো লেগেছে। ক্লাবের দায়িত্ব শেষে সামনে সাফ মিশন। কিংস থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করার অপেক্ষায় অস্কার ব্রোগান। তপুরাও রোমাঞ্চ নিয়ে যেন নতুন শুরুর জন্য মুখিয়ে। কিংসের সাফল্য উদযাপন নিয়েই ব্যস্ত আমি। এখনো জাতীয় দল নিয়ে ভাবছি না। আমরা চমৎকার খেলেছি। বাংলাদেশের সেরা দল হয়ে ওঠার জন্য পুরো মৌসুমে কঠোর পরিশ্রম করেছি। সাফল্য পাওয়াটা সত্যি আনন্দের। অনেক প্লেয়ার বসুন্ধরা কিংসে খেলি, আর অ্যাকচুয়ালি ওর জন্য ইজি হবে ব্যাপারটা। হয়তো অনেক শর্ট টাইম, বাট অ্যাকচুয়ালি আমি মনে করি যেন ও অনেক টেকনিক্যাল কোচ, অনেক ইন্টেলিজেন্ট। আশা করি ও এটা ম্যানেজ করতে পারবে। আর অবশ্যই আমি অনেক পজিটিভ দিক দেখতেছি আমাদের সাব ফুটবলে। আমরা আশা করি ভালো একটা রেজাল্ট দেবো। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী দায়িত্ব নেবেন ব্রুজন। সেই সাথে সাফের জন্য দলও ঘোষণা করা হবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়ামের পাশাপাশি দেশজুড়ে টার্ফের মাঠ তৈরির বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে চায় স্পেন। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সাথে প্রাথমিক আলোচনা করেছে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। দুই দেশের সরকারের সম্মতিতে বাস্তবায়িত হবে এই পরিকল্পনা। বাংলাদেশের ফুটবল উন্নয়নে স্পেন সরকার সহায়তার আশ্বাস দিয়েছে দিন কয়েক আগে। সে বিষয়ে আলোচনা করতে ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সভা শেষে স্পেনের রাষ্ট্রদূত জানান তার সরকারের ইচ্ছার কথা। বিশ্ব ফুটবলে স্পেন একটি শক্তিশালী দল। বাংলাদেশের ফুটবলকেও বিশ্ব ফুটবলে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতিম দেশটির অবকাঠামোগত উন্নয়ন সহ প্রশিক্ষণ খাতে স্পেন সহযোগিতা করতে চায়। অ্যাকচুয়ালি আমাদেরকে বলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে করতে, এখানেই করতে। তো এখানের জন্য ফিজিবিলিটি হচ্ছে, দেখা যাক কি হয়। বা এরকম এখানে একটা বা আরেকটা অন্য জায়গায় পূর্বাচলে এরকম 2-3টা। স্পেন সরকারের প্রস্তাবনায় সম্ভাবনা বেড়েছে। নতুন মাঠ আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হলে ফুটবলের মান বাড়বে। দেশ জুড়ে আবারও ছড়িয়ে পড়বে ফুটবল। শেখ রাসেল মিনি স্টেডিয়াম যে আমরা নির্মাণ করছি, সেখানে তারা টার্ফ করে দিতে চায় একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বাংলাদেশের স্টেডিয়াম, যে বড় স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে তারা আধুনিক স্টেডিয়াম হিসাবে তৈরি করে দিতে চায়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা স্টেডিয়ামগুলো তারা তৈরি করেছেন, তারা এখানে আমাদের স্টেডিয়াম তৈরি করে দিতে চাচ্ছেন। শুধু অবকাঠামো তৈরি নয়, স্পেন ও বাংলাদেশের মধ্যে খেলোয়াড় ও কোচ বিনিময় নিয়েও আলোচনা হয়েছে অনানুষ্ঠানিক এই সভায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।